কিশোরগঞ্জে আছি। কিশোরগঞ্জ থেকে আজকে সংযুক্ত হলাম প্রতিভা প্রকাশের এই লাইভ অনুষ্ঠানে। আমাকে এই লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় আমি প্রতিভা প্রকাশ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমাদের অস্তিত্বের মূল ঠিকানা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ 1971। 1971-এ আমরা যে মহাকাব্য রচনা করেছিলাম, সেই মহাকাব্যের মহানায়ক হচ্ছেন আমাদের শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর আহ্বানে এদেশের লাখো তরুণ যুবক সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমি লাইভ অনুষ্ঠানের শুরুতেই আমাদের মহান মুক্তিযুদ্ধের সেই মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রথমেই আমার একটি কবিতা উপস্থাপন করতে চাই মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে। কবিতার শিরোনাম মুক্তি সেনা বন্ধু আমার। তোমার জন্য রেখেছি শ্রদ্ধা, রেখেছি অনেক প্রীতি, রেখেছি বুকের মমতায় ভরা জীবনের রীতিনীতি। তোমার জন্য রেখেছি সবুজ ধান কাউনের মাঠ, রেখেছি স্বপ্ন উদার আকাশ, নদী আর খেয়া ঘাট। তোমার জন্য রেখেছি মায়ের এক বুক ভালোবাসা, খেজুরের রস দুধ মাখা ভাত, ছোট ছোট কিছু আশা। মুক্তি সেনা ভাইটি আমার, বন্ধু আমার তুমি, তোমার জন্য রেখেছি দেখো সবুজের পটভূমি। রেখেছি সকাল বিকেলের রোদ, জোছনার কিছু হাসি, ঝিরি ঝিরি হাওয়া, পাল তোলা নাও, স্বপ্ন রাশি রাশি। বাঁশ বাগানের মাথার ওপর রেখেছি চাঁদের কণা, মুক্তি সেনা বন্ধু তোমায় কোনোদিনই ভুলবো না। তোমার জন্য রেখেছি আমার সবটুকু মায়া ডোর, পাখির কাকলি ফুলের সুবাস, শিউলি কুড়ানো ভোর। রেখেছি আরো শিশির সিক্ত সবুজ ঘাসের মায়া, উদাস দুপুরে ঠাঠা রোদ্দুরে শীতল বটের ছায়া। তোমার জন্য রেখেছি বন্ধু পাখিদের কলতান, নদী বিল ঝিল হাওরের জল, মাঝির সুরে লাগান। আউল বাউল শিল্পী কবির হৃদয় কাঁপানো সুর, তোমার জন্য রেখেছি বন্ধু নদী ও সমুদ্র। রেখেছি আমার বুকের উঠোনে স্বর্ণ শোভিত আসন, শেখ মুজিবের বজ্র কণ্ঠ দুনিয়া কাঁপানো ভাষণ। রেখেছি মায়ের অপেক্ষা আর বাগানের ফোটা ফুল, ভরা বর্ষায় ছলাতে ছলাতে নৌকার মাস্তুল। লাল টুকটুক পলাশের রং, কৃষ্ণচূড়ার হাসি, জীবনে জয়ের দৃপ্ত শপথ, ভালোবাসা অবিনাশী। তোমার জন্য রেখেছি আমার জীবনের যত চাওয়া, কেননা তোমার জন্য আমার স্বাধীনতা হলো পাওয়া। মুক্তি সেনা প্রিয় বন্ধুরা, তোমরা সবারই প্রিয়, তোমাদের নামে রাখা উপহার ভালোবেসে তুলে নিও। এবারে আমি মূলত ছড়ার প্রতি আমার ঝোঁকটা বেশি। ছড়া, কিশোর কবিতা এসবই সাধারণত লিখে থাকি। তো আমি এবারে ওই লেখক হওয়ার গল্প, এটাকে ছড়া বললে বলাও যেতে পারে, অথবা কবিতা বললেও দোষ হবে না। আমি সেটা শোনাচ্ছি। লেখক হওয়ার গল্প। বাবা দিলেন অঙ্ক খাতা দোকান থেকে কিনে, সেই খাতাতে ছড়া আমি লিখছি রাতে দিনে। অঙ্ক আমার ভাল লাগে না, সাহিত্য তাই করি, বইয়ের পড়া ছেড়ে শুধু কাব্য ছড়া পড়ি। পড়ে পড়ে লেখার প্রতি ঝোঁকটা বাড়ে অতি, বাবা ঠিকই বুঝতে পারেন আমার মতিগতি। লেখাপড়ায় মন বসে না, যাচ্ছি হয়ে কবি, বাবা বলেন
তুই তো দেখি সবার বোঝা হবি। কবির জীবন হয় না সুখের, দুঃখে থাকে ভরা। তার চেয়ে বাছা মন দিয়ে কর নিজের লেখাপড়া। বাবার কথা রেখে আমি পড়ায় দিলাম মন। একটা কিছু করতে হলে ডিগ্রি প্রয়োজন। কিন্তু আমি ডিগ্রি নিয়ে বেকার ঘুরি পথে, দিন কেটে যায় বিষণ্ণতায়, কষ্টে কোনো মতে। কাজের খোঁজে রোজই আমি ঘুরছি যথা তথা। চাকরি পেতে হলে নাকি লাগবে অভিজ্ঞতা। অভিজ্ঞতা নেই তো আমার, চাকরিও নেই তাই। ইচ্ছে করে আবার আমি লেখক হয়ে যাই। পেটের দায়ে তাই তো শেষে চিন্তা করে একক হলাম আমি ডিড রাইটার, মানে দলিল লেখক। দলিল লেখক লেখক বটে, কিন্তু কবি নয়। তাই করি না কবি হওয়ার ব্যর্থ অভিনয়। শ্রোতা দর্শক, আমার ছড়া কবিতা আপনাদের কতটা ভালো লাগে আমার জানা নেই। তবে মনের আনন্দে এবং নিজের ব্যক্তিগত দায়বোধ থেকে এই চর্চাটি হয়ে যাচ্ছে, চালিয়ে আসছি। এখন পর্যন্ত মনের মতো সেই লেখাটি আমি লিখতে পারিনি। এই অক্ষমতার যাতনা আমাকে সবসময় তাড়িয়ে বেড়ায়। আমি সেই অক্ষমতার যাতনা নিয়ে শ্রেষ্ঠতম লেখাটি লেখার জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি, জানি না পারবো কিনা। যা হোক, এ পর্যায়ে আরেকটি কবিতা শোনাই, জ্ঞানের কথা। জজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বড় চাকুরে, এসব কিছু ছিলেন না তো রবীন্দ্রনাথ ঠাকুরে। কবি হয়ে রবির আলো ছড়িয়ে গেছেন তিনি, তাই রবিকে আমরা স্মরণ করছি প্রতিদিনই। লাগে না করো যে ভাই পদের আশা করো, পদ ধুয়ে কি পানি খাবে? জ্ঞান যদি না থাকে পদধারীদের কথা বলো, কে আর মনে রাখে? তাই প্রথমে জ্ঞানের পথে বাড়াও দুটি চরণ, সবাই করো জ্ঞান ও গুণের পথটা অনুসরণ। যে পথ ধরে হেঁটে গেছে আগের জ্ঞানী গুণী, সেই পথে আজ এসো নিজের স্বপ্ন চারা বুনি। স্বপ্ন ছাড়া জীবন গড়া যায় না কোনো দিনও, স্বপ্ন নিয়েই বাড়তে থাকে ঘাস বিচালি তৃণ। তুমিও তেমন স্বপ্ন নিয়েই যাও এগিয়ে দ্রুত, সফল হতে ছাড়তে হবে বাহুল্য ছল ছুতো। লেখাপড়া পঠন পাঠন করতে হবে আরো, ছাড়তে হবে মুই কি হনু ঠুনকো অহংকার। করতে হবে মন মানবিক, দৃষ্টিও চাই উদার, বিবেচনাও করতে হবে মন্দ ভালো দুধার। সবার প্রতি ভালোবাসার বাড়ায় যারা হাত, জ্ঞান গরিমায় তারাই বড় হয় জানি নাথ। ইদানিং একটু কিশোর কবিতা লেখার চেষ্টা করছি। আগেও যে লিখিনি তা নয়, লিখেছি। তবে ইদানিং একটু কিশোর কবিতার দিকে ঝোঁকটা বেশি বেড়েছে। আহ, এই লকডাউনের সময়ে কিছু কিশোর কবিতার চেষ্টা করেছে আমি জানি না। আমি সেরকম একটি কিশোর কবিতা দেখি আপনাদের এ পর্যায়ে শোনানো যায় কিনা। কবিতার শিরোনাম সবাই ভালোবেসো। ধরো নদী, প্রশ্ন সুধায় নদী, আমার গতি কে করেছে রোধ? কোথায় যাবে তোমার বিবেক বোধ? কিংবা ধরো বন বনানী গভীর, হয়েই গেল স্থবির, তারপরে সে জানতে যদি চায় আমার গায়ে কে করেছে উজাড় বনভূমি, তখন জবাব কি? এই প্রকৃতি, পাহাড় নদী বন সবার প্রয়োজন, এদের প্রতি দরদ বাড়াই এসো, প্রকৃতিকে সবাই ভালোবেসো। আসলে ভালো লাগা তো
প্রত্যেকেরই ব্যক্তিগত রুচির অধীন। আমার নিজের কাছে যেটা ভালো লাগে আরেকজনের কাছে সেটা ভালো নাও লাগতে পারে। আহ, তবু ওই ভালো লাগার অনুভূতি আছে বলেই লেখার চেষ্টা করি, লিখে যাচ্ছি। এবং এই চর্চা তো আমৃত্যু চলবেই। ভালো মন্দ কি হবে সেটা সময়ই নির্ধারণ করবে। তো ওই ভালো মানুষ শিরোনামের পদ্যটি এ পর্যায়ে পড়ে শোনাই। ভালো মানুষ। বড় হয়ে কি হতে চাস? কি তোর আসল লক্ষ্য? স্যারের এসব প্রশ্ন শুনে কাঁপল সেদিন বক্ষ। ডাক্তার না ইঞ্জিনিয়ার, কি হতে চাই আমি? এক জীবনে কোনটা হওয়া সবার চেয়ে দামি? নাকি হ দুঃখিত, নাকি হব জজ ব্যারিস্টার কিংবা ম্যাজিস্ট্রেট? কোন পেশাতে গেলে আমি পারবো হতে গ্রেট? গ্রেট মানে তো মহৎ কিছু, চাই যে মহৎ হতে। মহৎ হওয়ার পথটা ধরেই হাঁটবো ভবিষ্যতে। স্যার বললেন, চুপ কেন রে? কি হতে চাস তুই? সামান্য এই জবাব দিতেও তোর এত গাঁই গুঁই? যার জীবনে উচ্চাশা নেই, স্বপ্ন নেই মনে, সে কিভাবে লাগবে তবে দেশের প্রয়োজনে? তাই বলে দে কি হতে চাস লেখাপড়ার শেষে? আমি তখন বলতে থাকি হালকা কেশে কেশে, ছোট্ট আমার এই জীবনে হয় যদি সম্ভব, তবে আমি আর কিছু নয়, ভালো মানুষ হব। জানি না আপনাদের কেমন লাগছে, তবে পড়তে আমার ভালোই লাগছে। এই সুযোগটি প্রতিভা প্রকাশ করে দেওয়ায় এই সুযোগে আবারও প্রতিভা প্রকাশের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবারে আরো একটি পদ্য। আমায় ডাকে দূরের আকাশ। আমায় ডাকে দূরের আকাশ, পূর্ণিমাসী রাত, পাহাড় চূড়ায় উপচে পড়া জলের ধারাপাত, ডাহুক ডাকা চৈতি দুপুর, কোকিলে কুহু কুহু, বাঁশবাগানেও একলা ঘুঘু ডাকছে মুহুর মুহু। আমায় ডাকে ফুল বাগিচা, সদ্য ফোটা কলি, হিন্দু বাড়ির কাঁসর বাজা, পুজোর দীপাঞ্জলি। ওই মজিদে জুম্মা বারের মিষ্টি আজান সুর, শুনলে পরে মন হয়ে যায় আনন্দে ভরপুর। আমায় ডাকে লুলি বিলের কলমি ডাঁটাগুলি, ইচ্ছে করে নাও ভাসিয়ে শাপলা শালুক তুলি। পাগলা ভিটার খেলাধুলা, গোল্লা ছুটের দিন, আমার বুকে বাজায় কত স্মৃতির ভায়োলিন। ডাকে আমায় সর্ষে ক্ষেতের প্রজাপতির ঝাঁক, চালতা গাছে মৌমাছিদের বিরাট মধুর চাক। লাঠি খেলা ষাঁড়ের লড়াই, ঘুড়ির কাটাকাটি, পালাকারের সেই সুরেলা কিস্সা ফাটাফাটি। দাওয়ায় বসে হাতছানিতে ওই যে ডাকে মা, মাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না। আমায় ডাকে মায়ের আদর, দুধের ঘন স্বর, মাই যে আমার স্বপ্ন সুধা, মাই যে কাবা ঘর। শিশুদের এই যে পড়ালেখার চাপ, নানামুখী চাপে শিশুরা অতিষ্ঠ, সেই বিষয়টি আমি আমার একটি পদ্যে তুলে ধরার চেষ্টা করেছি। শিরোনাম ফাঁপড়। টিউটর এসে যায় ঠিক ভোর ৬টায়, স্কুলে যেতে হয় ঘড়ি ধরে ৯টায়। ৩টায় ছুটি হয়, ঘরে ফিরি ৪টায়, ছুটি পাই ৭ দিনে শুধু শনিবারটায়। তারপর কোচিংয়ে যেতে হয় বিকালে, হায় হায় পড়লাম ভয়ানক কি কালে। সন্ধ্যায় পুনরায় হতে থাকি নাজেহাল, পাঠ্যের তাগিদেই শুরু হয় বাজেহাল। দিন নেই রাত নেই শুধু পড়া পড়া রে, পড়া ছেড়ে এতটুকু নেই নড়াচড়া রে। বিনোদন খেলাধুলা
টিভি দেখা বন্ধ, ভালো মন্দ। আজকের শিশুদের এই জ্বালা যাতনা ভুগতেই হয় দেখি কতদিন রাতনা। জীবনের চেয়ে যেন লেখাপড়া বড় রে, গোল্ডেন তুমি গিয়ে মরো রে। হায় হায় কি উপায় সময়ের পাঞ্জায়, এইভাবে এ যুগের শিশুদের জান যায়। সমাজের চোখ এই দিকে না পড়ে, দেশ জাতি পড়বেই এক মহা ফাঁপড়ে। ছড়া শোনাই একটি, শিরোনাম পশুর অধিক। গম দিয়ে আটা হয়, আটা দিয়ে রুটি, মামা দিয়ে হতে পারে ক্ষমতার খুঁটি। ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত, মজবুত খুঁটি ছাড়া খোলে না বড়া। তিল থেকে তেল দিয়ে ইচ্ছেই যারা তেলবাজ। ফুল থেকে ফল হয়, ফল থেকে জুস, নীতিবোধ ছাড়া কেউ হয় না মানুষ। মানুষের রূপে যারা হয় পাশবিক, নীচতায় তারা সব পশুরই অধিক। তাদের হাসি বাঁধ ভেঙেছে, একেবারে প্রথম ছড়া।